প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে বোর্ড কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করবো। অ্যাসাইনমেন্ট কিভাবে লেখা যায়, কিভাবে স্পষ্ট ধারণা আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে পেতে পারি, এগুলো নিয়ে একটু বিস্তারিত আমি আজকে আলোচনা করবো এবং কিভাবে সেটাকে সঠিক পদ্ধতিতে সমাধান করা যায় সেটা সম্পর্কে একটু আলোচনা করবো। তোমরা জানো যে এর মধ্যে আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় পত্রের। আজকে প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু আলোচনা করব, পরবর্তী ক্লাসে দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসো আমরা একটু উদ্দীপকটা পড়ে দেখি যে এখানে দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। এখানে বলা আছে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটি মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান দেওয়া আছে, একটা পি যার স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4, 5 এবং কিউ আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1 এবং 1। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, পি ও কিউ অবস্থান ভেক্টর সাধারণত আমরা কি জানি মূল বিন্দু থেকে চিন্তা করা হয়, তাই না? অর্থাৎ মূল বিন্দু থেকে পি বিন্দুতে সংযুক্ত করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। ক নম্বর হচ্ছে পি ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ক নাম্বার বলা হয়েছে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর রয়েছে, যে আর ভেক্টরের মান দেওয়া আছে i + 2j - 3k। পি কিউ আর চিত্র 1 এর ন্যায় একটি ঘন সমান্তরিকের তিনটি বাহু নির্দেশ করে। যে কোনো তিনটি বাহু তুমি এখানে নির্দেশ করতে পারো, ঘন সমান্তরিকের যে কোনো তিনটি বাহু তুমি নির্দেশ করতে পারো তোমার ইচ্ছা মতো। সমান্তরিকের আয়তন বের করতে বলছে, এই হচ্ছে প্রথম অংশ। তাহলে প্রথম অংশে আমরা কি কি দেখলাম? প্রথম অংশে আমরা দেখলাম যে এক্ষেত্রে আমাদের প্রথমে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে এবং পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে। পি কিউ দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এবং অপর একটি ভেক্টর যদি আর থাকে তাহলে সেটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। এরপরে আবার আরো 3টা প্রশ্ন করা হয়েছে নিচে, সেটা কি? সেটা হচ্ছে এবার নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ, আর হচ্ছে নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। তার মানে এই যে পি কিউ আর ছিল এগুলো এখন নৌকার সাথে তুলনা করছে, একটা নদীর প্রস্থের সাথে তুলনা করা হয়েছে আর একটা নৌকার বেগের সাথে তুলনা করা হয়েছে। তো এখন এখন সব থেকে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে গাণিতিক ভাবে দেখাও। নৌকা এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। আচ্ছা, এটা হয়ে গেল। আর 2 নাম্বার হচ্ছে নদী পার হওয়ার সব থেকে কত কম সময়ে পার হয়েছিল বা সেটার মানটা কত ছিল সেটা বের করতে বলছে। আর এখন এই নদী সব থেকে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগ এবং সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা এই হচ্ছে প্রশ্নটা দেখলাম। আমরা একটা উদ্দীপকে চলে যাই, প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমে আসো, প্রথমে কি বলছে? পি ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে 1 নাম্বার। দেখো 1 নাম্বার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 1 নাম্বার যে প্রশ্নটা ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা এই যে দুটি বিন্দু, এই দুটি বিন্দুর ক্ষেত্রে মনে রাখতে হবে, দুটি বিন্দুর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝি। অবস্থান ভেক্টর বলতে আমি একটু দেখাচ্ছি। অবস্থান ভেক্টর বলতে সাধারণত বোঝানো হয় যে আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, সরি এটা একটা ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, তাই না? এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এখানে একটা বিন্দু আছে পি আর এখানে একটা বিন্দু আছে কিউ। এই যে পি আর কিউ দুটি বিন্দু আছে, এখানে পি আর কিউ। এখন যদি আমি এটা তো মূল বিন্দু, তাই না? এটা কি মূল বিন্দু? তাহলে এই মূল বিন্দু থেকে যদি আমি পি বিন্দুটাকে যোগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। ওকে, আর মূল বিন্দু থেকে যদি আমি এই কিউ বিন্দুকে যোগ করি তাহলে সেটা পাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে এখানে কি ছিল?
এইটাকে আমি ধরে নিছি কি, এটাকে ধরে নিছি পি, আর এটাকে ধরে নিছি কি কিউ, আর এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু মানে হচ্ছে 0 0, খেয়াল করো মূল বিন্দু মানে হচ্ছে এখানে 0 0 0 দিতে হবে। তাহলে 0 0 0 দিলে আমার এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমি বাদ দেই তাহলেই অবস্থান ভেক্টর পাওয়া যাবে। তার মানে এখানে সবগুলো 0 0 বাদ দিলে তো যেটা আছে সেটাই থাকবে, এর জন্য সরাসরি ওপি অবস্থান ভেক্টরটা কি দেওয়া হয়েছে, ওপি। তাহলে ওপি সমান কি দেওয়া হয়েছে, অবস্থান ভেক্টর ওপি সমান, খেয়াল করে দেখো অবস্থান ভেক্টর ওপি সমান কি দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো এখানে ওপি সমান এই যে 3 জায়গায় 3i মাইনাস 4j, 3i এই যে 3i মাইনাস 4j প্লাস 5k, আর এটা হচ্ছে 2 মাইনাস 2 এর সাথে হবে i j k, এইভাবে যোগ করতে হবে। তাহলে এই যে অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। এখন এই যে অবস্থান ভেক্টর পরবর্তীতে কি নির্ণয় করতে বলছে, পি কিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর। তাহলে পি কিউ কোনটা হবে, পি কিউ হচ্ছে এই যে এখান থেকে তুমি যদি এখন পি থেকে কিউ যদি যুক্ত করো, এই যে পি থেকে কিউ যদি যুক্ত করো তাহলে সেটা হবে কি, সেটা হবে পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরটা কি, খেয়াল করে দেখো পি কিউ ভেক্টরটা কি, এটা এখন ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে বের করা যায়। ত্রিভুজ সূত্র যদি আমরা বের করি, যে ত্রিভুজের 3টি বাহুর মধ্যে এই যে এই দুটি একই দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে, সেই সূত্র ব্যবহার করে আমরা এই যে সূত্রটা লিখতে পারি, পি কিউ ভেক্টরটা বের করছি। অর্থাৎ পি কিউ হচ্ছে ও কিউ থেকে ওপি বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে পি কিউ ভেক্টর, তাই না? সেটা হচ্ছে পি কিউ ভেক্টর, এবং এই পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর এখন যদি আমরা নির্ণয় করি, সেই ভেক্টরকে কি করব, সেই ভেক্টরকে আমরা তার মান দিয়ে ভাগ করবে, যে ভেক্টরের মানটা পেলাম এত, এই ভেক্টর পেলাম এত, এখন এর সমান্তরালে যদি একটা একক ভেক্টর নির্ণয় করতে চাই, এই যে একক ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস ওই ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটা অ্যান্সার। এটা প্লাস মাইনাস দিতে পারো, আবার প্লাস মাইনাস না দিতেও আমরা পারি, কারণ আমরা জানি যে সমান্তরাল বলতে উপর দিকেও হতে পারে নিচ দিকেও হতে পারে, এর জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে অঙ্কটা করতে পারি। এই হচ্ছে ঘটনা। এটা গেল ক নাম্বার। আচ্ছা, এরপরে আসো খ নাম্বার। খ নাম্বারে কি বলা হলো, খ নাম্বারে বলা হলো যে পি আর কিউ বাহু দুটি যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে কি হবে, তাহলে তার ক্ষেত্রফল কত। আচ্ছা, ত্রিভুজ গঠিত হয় কিভাবে একটু খেয়াল করে দেখো। ত্রিভুজ এটা হচ্ছে একটা সামান্তরিক, তাই না? এটা হচ্ছে একটা, আমি এইভাবে দেখাই, একটু ওইদিকে চলে গেছে, আমি আবার এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা সামান্তরিক, তাই না? এই হচ্ছে সামান্তরিক। এখন এই সামান্তরিকের আমি যদি এই অংশটুকু একটু কেটে নিই তাহলে কি হবে দেখো তো, এই অংশটুকু যদি কেটে নিই তাহলে, অর্থাৎ সামান্তরিক যদি আমরা যে কোনো একটা কর্ণ দ্বারা বিভক্ত করি তাহলে সামান্তরিক দুটি ত্রিভুজে বিভক্ত হচ্ছে, তাই না? এখন আমি ধরে নিলাম, এই এই বাহু বরাবর, এই বাহু বরাবর পি ভেক্টর আর এই বাহু বরাবর কিউ ভেক্টর গঠিত হয়। তাহলে এই বাহু বরাবর পি ভেক্টর আর ওই বাহু বরাবর কিউ ভেক্টর গঠিত হচ্ছে। তাহলে এই যে দুটি বাহু, এই দুটি বাহু বরাবর আমি কি দেখলাম, এখানে ধরলাম পি আর এখানে ধরলাম কি কিউ। এই যে পি কিউ যে গঠিত হচ্ছে, এই পি কিউ যদি আমি ক্রস গুণফল করি তাহলে কি পাবো, সমান্তরিকের ক্ষেত্রফল। ওই সমান্তরিকের ক্ষেত্রফলকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পি কিউ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, আমরা জানি ক্রস গুণফল করলে ক্ষেত্রফলটা পাওয়া যায়, ক্রস গুণফল করলে ক্ষেত্রফলটা পাওয়া যায়। এরপরে আমরা কি করব, ক্রস গুণফল করার পর যে মানটা পাবো সেই মানটাকে আমরা 2 দিয়ে ভাগ করবে। দেখো ক্রস গুণফলের এই যে এটা কি মডুলাস করে তার মানটা নির্ণয় করা হয়েছে, মানটা নির্ণয় করে তারপরে সেটাকে 2 দিয়ে ভাগ করছে, কারণ ক্রস গুণফল করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাই, এই সামান্তরিকের ক্ষেত্রফলটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, ওই দুটি বাহু দ্বারা ত্রিগঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, সেটাকে হবে 5√3/2 বর্গ একক। এই হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এরপরে আসো গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নে কি কি দেওয়া আছে, সামান্তরিকটির ওই ঘনবস্তু যেটা দেওয়া আছে ঘন সামান্তরিক, এই ঘন সামান্তরিকের কি আয়তন বের করতে হবে। এখানে পি কিউ এবং আর তিনটি ভেক্টর দেওয়া আছে,
পি কিউ এবং আর। আর পি কিউ তিনটি ভেক্টর দেওয়া আছে, এখানে লেখা আছে। আচ্ছা, এখানে এই বাহু বরাবর পি ভেক্টর, খেয়াল করে দেখো, এই বাহু বরাবর পি ভেক্টর, এই যে এই বাহু বরাবর দেওয়া আছে পি ভেক্টর, আর এই বাহু বরাবর প্রকাশ করা হয়েছে কিউ ভেক্টর। এটা ইচ্ছা মতো তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আর এই বাহু বরাবর দেওয়া আছে আর ভেক্টর। তাহলে আমি যদি এই বাহুটাকে আর এই বাহুটাকে যদি ক্রস গুণফল করি তাহলে কি পাওয়া যাবে? এইটুকু অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে না? এইটুকু অংশের কিন্তু ক্ষেত্রফল পাওয়া যাবে, এই যে টোটাল অংশটা, এই ভিতরে ভিতরে যে অংশটা আছে এই অংশটুকুর কিন্তু ক্ষেত্রফল পাওয়া যাবে, তাই না? খেয়াল করে দেখো, এই যে অংশটা, এখান থেকে এই যে অংশটা, এখান থেকে শুরু করে এখানে যে একটা সামান্তরিক তৈরি হচ্ছে এর ভেতরে, এই সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমরা কি করতে পারবো? যদি আমরা পি আর কিউ কে ক্রস গুণফল করি তাহলে কিন্তু এইটুকু, ওই যে মাঝখানের যে অংশটা, এখান থেকে এই যে এই বাহু, এই বাহু আর এই বাহু, এই বাহুগুলো সমন্বয়ে যে নিচে যে সামান্তরিকটা তৈরি হচ্ছে, সেই সামান্তরিকের আমরা কি করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো। কি দ্বারা? যদি আমরা পি আর কিউটাকে কি করি? ক্রস গুণফল করি। পি আর কিউটাকে যদি আমরা ক্রস গুণফল করি তাহলে মাঝখানের এই ক্ষেত্রফলটা বের হবে। এখন এই ক্ষেত্রফলের সাথে যদি আমি এই সামান্তরিকের যে উচ্চতাটা পাবো, এই যে এখান থেকে একটা সামান্তরিকের উচ্চতা পাওয়া যাবে, এই উচ্চতাটা যে পাবো সেই উচ্চতা দিয়ে গুণ করলে সামান্তরিকের আয়তন বের হবে। তাহলে দেখো, আমরা প্রথমে নিচের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেই ক্ষেত্রফলের মানটাকে বের করি। দেখো, চিত্রে ঘন সামান্তরিকটির তিনটি বিন্দু পি কিউ আর কে যথাক্রমে ও এ, ও সি, ও জি বরাবর স্থাপন করা হয়েছে। ঘন সামান্তরিকটি তাহলে আয়তন কি হবে? এই যে নিচের ও এ বি সি অংশের দ্বারা তলের ক্ষেত্রফল এবং এর সাথে উচ্চতার গুণ। তাহলে উচ্চতার গুণ কি হবে? উচ্চতার গুণ, আমি যদি এখান থেকে একটা কি আঁকি, এখান থেকে যদি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, সেই সমকোণী ত্রিভুজ, এই যে এখান থেকে তুমি ইচ্ছা মতো এখান থেকে সমকোণী ত্রিভুজ আঁকতে পারো, ওইখান থেকে সমকোণী ত্রিভুজ আঁকতে পারো। সমকোণী ত্রিভুজ আঁকলে এই যে উচ্চতাটা হবে, এই উচ্চতাটা কি হবে? সমকোণী ত্রিভুজ আঁকলে এই যে এখান থেকে যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের উচ্চতা আমরা এখান থেকে সাইন কস টেন যেটা দরকার সেটা দিয়ে বের করতে পারি, এবং সেই মানটা কত আসবে? আর কস থিটা। সেই মানটা কত আসবে? আর কস থিটা। কারণ আমি লম্ব বের করব, অতিভুজ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে কি হচ্ছে? এই যে ও এ বি সি তলের ক্ষেত্রফল হবে পি কিউ এর ক্রস গুণফলের মান, এখানে কিন্তু অবশ্যই মডুলাস চিহ্ন দিতে হবে, ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা ইকুয়াল টু কি? আর কস থিটা। তাহলে দেখো, এটা একটা মডুলাস, এটা কিন্তু একটা মান, এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা কিন্তু কোনো ভেক্টর রাশি না, এটা সম্পূর্ণই হচ্ছে দুইটা মিলের ভেক্টর রাশি করে তারপরে সেটাকে কি করতে হবে? মডুলাস করতে হবে। আচ্ছা, নিচে একটা প্রিন্টিং মিস্টেক আসছে, এটা লিখতে ভুল হয়ে গেছে, এখানে একটু তোমরা কারেকশন করে নিবা। সেটা হচ্ছে এই যে অংশটা, এই অংশটা এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ব্র্যাকেট চিহ্নটা হবে না, ব্র্যাকেট চিহ্ন না হয়ে এখানে কি দিতে হবে? মডুলাস চিহ্ন দিতে হবে। ওকে, এখানে মডুলাস চিহ্ন দিতে হবে। এখানে অবশ্যই তোমরা একটু মডুলাস চিহ্ন দিয়ে দিবা। দেখাই দিচ্ছি, এই যে এখানে একটা মডুলাস চিহ্ন হবে, এখানেও একটা মডুলাস চিহ্ন হবে। এখানে মডুলাস চিহ্ন দিবা, নিচের লাইনেও মডুলাস চিহ্ন দিবা। আচ্ছা, এখন এই এই অংশটাকে যদি আমি এ ধরি, এই অংশটাকে যদি আমি এ ধরি, আর ওই অংশটাকে যদি আমি বি ধরি, তাহলে কি আসবে? খেয়াল করে দেখো, এই অংশটাকে যদি আমি টোটাল এ ধরি, আর এই অংশটাকে যদি আমি টোটাল বি ধরি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সরি। এই শুধু এই লাইনটার মধ্যে মডুলাস চিহ্ন হবে, এই লাইনটার মধ্যে মডুলাস চিহ্ন হবে না, ঠিক আছে? এটা এখন ভেক্টর হিসেবে কাজ করতেছে, এই দুটি ভেক্টরের ডট গুণফল আকারে লেখা যায় এটাকে, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ ধরা হয়েছে পি ক্রস কিউ কে, আর বি ধরা হয়েছে ভেক্টর আর কে। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এই যে এ ডট বি এর মানটা লেখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে পি ক্রস কিউ বের করব, তারপরে তার সাথে আর এর ডট গুণফল করব। তাহলে পি ক্রস কিউ কিন্তু আগেই বের করা আছে, যেটা আমরা আগের প্রশ্নে বের করেছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় পি ক্রস কিউ বের করা হয়েছে। তাহলে পি ক্রস কিউ বের করা হলে এখান থেকে আমরা কি করব? নিচে পি ক্রস কিউ, দেখো এখান থেকে ঘন সামান্তরিকটির আয়তন পেলাম আমরা এত, এখান থেকে আমরা প্রথমে
পি ক্রস কিউ এটা খ থেকেই পেয়েছি, আর আর এর মানটা তো আমরা জানি। এখন এই যে দুটির মধ্যে ডট গুণফল করলে দেখা যায় যে এখান থেকে মানটা আসে শূন্য। এখানে শূন্য আসার অর্থ কি, অর্থাৎ এখানে যে ভেক্টর রাশিগুলো দেওয়া আছে সেই ভেক্টর রাশিগুলো দিয়ে যদি আমরা একটা সামান্তরিক তৈরি করি, আসলে সেটা কোনো সামান্তরিক হবে না, অর্থাৎ সামান্তরিক একই সমতলে অবস্থিত। অর্থাৎ কি, সমান্তরিকের আয়তন নাই মানে কি, সমান্তরিকটি একই সমতলে অবস্থিত। আচ্ছা, এই যে ঘন সমান্তরিকটির আয়তন, এই কথার অর্থ হচ্ছে যে পি কিউ আর ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করতেছে, একই সমতলে অবস্থান করতেছে। এই গেল ঘটনা। এরপরে আসো, এখানে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সর্বনিম্ন সময়ে নদী পার হতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এখানে প্রথমে আমরা লিখে নিয়েছি যে এখানে নৌকার বেগকে ধরা হয়েছে ভি, স্রোতের বেগকে ইউ, এবং নদীর বেগকে ধরা হয়েছে, নদীর প্রস্থ ধরা হয়েছে ডি। শর্ত মতে নদীর প্রস্থ পি এর মান, পি ভেক্টরের যে দেওয়া আছে সেটার মান নির্ণয় করা হয়েছে। স্রোতের বেগ কিউ ভেক্টরের মান যেটা, সেটা দেওয়া হয়েছে, বের করে নেওয়া হয়েছে এই দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দিয়ে। একইভাবে নৌকার বেগকে, আর এর মানকে নৌকার বেগ ধরতে বলা হয়েছে, তাহলে আর এর মানকে আমরা পেলাম রুট ওভার 14। এখন দেখো নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় এটা যদি আমি একটু চিত্রের সাহায্যে দেখাই তাহলে বুঝতে পারবো আমরা। হয়তোবা তোমাদের অনেকের মনে আছে, এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর দৈর্ঘ্য, এইটা হচ্ছে নদীর প্রস্থ, তাই না? তো আমি ধরে নিলাম নৌকা দিয়ে যদি আমি এইভাবে রওনা দেই, নৌকা দিয়ে যদি আমি এইভাবে রওনা দেই, তাহলে এখান থেকে আমরা কি করি, নৌকার বেগের উপাংশকে দুটি ভাগে ভাগ করি। তার মধ্যে একটি উপাংশ হচ্ছে এই বরাবর, একটি উপাংশ হচ্ছে কি, তার মধ্যে এটা হচ্ছে নৌকার বেগ, তাই না? এই একটি উপাংশকে আমরা উলম্ব বরাবর ভাগ করি, আরেকটি উপাংশকে ভূমি বরাবর ভাগ করি। তাহলে এই উলম্ব উপাংশ দ্বারা আমরা কি জানি যে নৌকাটা নদী পার হয়। তাহলে এখানে যদি নৌকার বেগকে আমরা কি ধরে নিছি, ভি, নৌকার বেগকে আমরা কি ধরে নিছি, ভি। তাহলে নৌকার বেগকে যদি আমরা ভি ধরে নেই, তাহলে এটা হচ্ছে ভি, এটা ভি, তাহলে এটা কি হবে, ভি ওয়াই, এটা হবে ভি ওয়াই, আর এটা হবে ভি এক্স। তাহলে উলম্ব উপাংশ দিয়ে নদী পার হবে। তাহলে ভি ওয়াই এর মানটা কত হবে বলতো, ভি ওয়াই এর মানটা হবে হচ্ছে, ভি ওয়াই এর মানটা হবে কি, ভি এর সাইন আলফা বা সাইন থিটা, তাই না? ভি এর সাইন আলফা। তাহলে দেখো এই যে এই কথাটাই কিন্তু এখানে লেখা হয়েছে ভি এর সাইন আলফা। তাহলে টি ইকুয়াল টু কি, এখানে সমীকরণ কোনটা ব্যবহার করো, সমীকরণ ব্যবহার করা হয়েছে ভি ইকুয়াল টু, এখানে সমীকরণ হবে ভি ওয়াই ইকুয়াল টু ডিটি, ভি ওয়াই ইকুয়াল টু কি, ডিটি। এখানে ডি এর মান, টি এর মানটা বের করা হচ্ছে আলফা। তাহলে এখানে দেখো মান না বসালেও কিন্তু আমরা এখানে মানটা বের করতে পারি। এখন এই সমীকরণটা একটু বিশ্লেষণ করো তো, এই সমীকরণটা বিশ্লেষণ করলে কি দেখা যায়, এই সমীকরণটা বিশ্লেষণ করলে দেখা যায় যে এই যে ভি আর ডি এটি কিন্তু ফিক্সড, এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। তাহলে কে পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে শুধুমাত্র সাইন আলফা। অর্থাৎ এই সাইন আলফা যেহেতু নিচে ভাগ করা আছে, সাইন আলফার মানটা যত বড় হবে সময় তত কম হবে। তার মানে এই যে সাইন আলফার মান যখন ম্যাক্সিমাম হবে তখন সময়টা কি হবে, এই যে দেখো সাইন আলফার মানটা যখন কি হবে, ম্যাক্সিমাম হবে। সাইন আলফার মানটা যখন কি হবে, ম্যাক্সিমাম হবে, তখন সময়টা মিনিমাম হয়ে যাবে। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান কত, যখন থিটার মান 90 ডিগ্রি, তখন সাইন আলফার মান হয় ম্যাক্সিমাম 1। তাহলে এই যে যদি আমরা আলফা কোণে রওনা দেই, সেই আলফার মানটা কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি কোণে রওনা দিলে আমি সব থেকে কম সময়ে নদীর ওই পারে পৌঁছাতে পারবো। এইটাই এখানে লেখা আছে, দেখো। তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে টি এবং সাইন আলফা ব্যস্তানুপাতিক, ন্যূনতম সময়ের জন্য সাইন আলফা এর মান সর্বোচ্চ হতে হবে, ডি এবং ভি এর মান স্থির। প্রশ্ন মতে সাইন আলফার মান 1 হলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, ন্যূনতম বা
সব থেকে কম সময় নদী পার হতে হলে নদীর পাড়ের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। উম নাম্বারটা কি আছে? নদী পার হতে সর্বনিম্ন সময়, আমরা সমীকরণটা আগেই দেখেছি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই সাইন ভি সাইন আলফা। এখানে সব মানগুলো এখন বসায় দাও। আলফার মান 90 ডিগ্রি, ডি এর মানও আমরা জানি, ভি এর মানও আমরা জানি। মান বসালে কত দেখালাম? যেহেতু আমরা এখানে সময়গুলোকে সেকেন্ডে কনভার্ট করি নাই এবং দূরত্বগুলোকেও মিটারে কনভার্ট করে নেই, তাহলে অ্যান্সারটা কিন্তু সরাসরি ঘন্টায় আসবে। তাহলে এটা হচ্ছে 1.89 ঘন্টা, এটা হচ্ছে ন্যূনতম সময়। আর লাস্ট অঙ্কটা যদি দেখি, এখানে বলছে যে আমি ধরে নিলাম স্রোতের দিকে আলফা কোণে রওনা দিলে ন্যূনতম সময়ে নদী পার হওয়া যাবে। ন্যূনতম সময় না স্যার, ন্যূনতম দূরত্বে। ন্যূনতম দূরত্ব কোনটা? ন্যূনতম দূরত্ব হচ্ছে এই যে এই দূরত্বে, মানে লব্ধিটা এখানে আসবে, লব্ধিটা এখানে আসবে, লব্ধিটা এখানে আসবে। তাহলে কি সেক্ষেত্রে আমরা কি জানি? লব্ধির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে লব্ধির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা ঠিক একইভাবে টেন থিটা ইকুয়াল টু ভি নট সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, এই সমীকরণে আমরা টেন থিটা, থিটার মান 90 ডিগ্রি বসিয়ে, থিটার মান 90 ডিগ্রি বসালে হয় ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে 1/0। এটা মান বসানোর পর এখান থেকে আমরা দেখি যে আলফার মানটা আসে কত? আলফার মানটা আসে হচ্ছে 130.89 ডিগ্রি। তাহলে দেখো, বেগের মান পরিবর্তন না করে স্রোতের দিকের সাথে 130.89 ডিগ্রি কোণে রওনা দিলেই সব থেকে কম দূরত্বে নদী পার হওয়া যাবে। এই হচ্ছে আমাদের। কিন্তু সেক্ষেত্রে সময় লাগবে কত? সেক্ষেত্রে সময় লাগবে ডি ডিভাইডেড বাই, এখান থেকে যদি আমরা ওই যে সময়ের থিটার মানটা যদি এটা বসাই, তাহলে কি পাওয়া যায়? তখন সময় দেখা যায় 2.49 ঘন্টা। ঠিক আছে, এইটুকু লিখে দিলেই হবে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের, সরি, প্রথম প্রথম পত্রের প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আবার আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।